দেখুন, এটা একটা স্কুল কর্তৃপক্ষের এক ধরনের ছাত্রদের শোষণ করার হাতিয়ার। পশ্চিমবঙ্গের সরকারের নির্দেশ 240, স্কুলগুলো তাদের মর্জি মতন, ইচ্ছা মতন, কোথাও 1000, কোথাও 1200, কোথাও 1500 টাকা ফিজ আদায় করছে বলে খবর পাওয়া যাচ্ছে। এটা যদি হয় তাহলে সাধারণ মানুষ কাকে বিশ্বাস করবে? সরকারি নির্দেশকে বিশ্বাস করবে, না সাধারণ মানুষ স্কুল কর্তৃপক্ষের আদেশকে বিশ্বাস করবে? কোনটা? আমাদের এই শহর, আমাদের এই জেলা, এখানে যারা সরকারি স্কুলে পড়ে তারা কেউ কোটিপতি নয়, তারা কেউ বড় বড় কন্ট্রাক্টরের পরিবারের ছেলে মেয়ে নয়, তারা কিন্তু সাধারণ নিম্ন মধ্যবিত্ত পরিবারের তারা ছাত্রছাত্রী। তাদের রোজগারের একটা সীমাবদ্ধতা আছে, স্কুলে পড়াশোনার জন্য তাদের একটা সীমাবদ্ধতা আছে খরচের ক্ষেত্রে। সেইখানটাই স্কুল কর্তৃপক্ষ যদি অরবিট্রারি ওয়েতে, অর্থাৎ মর্জি মতন সরকারি নির্দেশ থাকা সত্ত্বেও তাদের মতন করে ফিজ আদায় করে, তাহলে ছাত্রছাত্রীদের এবং তাদের পরিবারের জন্য একটা আর্থিক বোঝা তৈরি হয়। এটা আবার কোন ধরনের সরকার চলছে, যেখানে সরকারি নির্দেশ থাকা সত্ত্বেও সেই নির্দেশকে অমান্য করার মানসিকতা তৈরি হচ্ছে স্কুলের কর্তৃপক্ষদের? সেখানে কি স্থানীয় নেতাদের প্রচ্ছন্ন মদত আছে? সেখানে কি স্থানীয় নেতারা কাটমানি খাচ্ছে? নাহলে এটা কি করে সম্ভব? সেই স্কুলের ফিজ আদায়ের মধ্য দিয়ে এখানকার তৃণমূলের নেতারা অবশ্যই শিক্ষকগুলির একটা অংশের সঙ্গে অসাধু আঁতাত করে কাটমানি আদায় করছে বলে আমি মনে করি। তাই এই ফি মাফিয়া এই বাংলায় আবার গজিয়ে উঠছে, আমরা দেখতে পাচ্ছি। আপ জাতীয় আহ্বায়ক অরবিন্দ কেজরিওয়াল বলেছেন, নতুন দিল্লি বিধানসভার ক্ষেত্রে স্থানীয় নির্বাচন অফিসার বিজেপির কাছে আত্মসমর্পণ করেছেন। তিনি বিজেপির সমস্ত ভোট কাজের সুবিধা দিয়েছেন। यूएसडी আমাদের आत्मस्थ করেছেন যে कांग्रेस पार्टी को हरा के अरविंद केजरीवाल सत्ता पे आए थे। तो किसने कांग्रेस पार्टी को हराया था और इसके लिए किसका सुविधा हुई, इसमें सबसे ज्यादा जानकारी अगर किसी के पास है वो अरविंद केजरीवाल है। जहां जहां कांग्रेस पार्टी की चुनाव में लाभ मिलने की अवसर मिले, हर जगह ये अरविंद केजरीवाल जाकर वहां रोड़ा बन के वोट कटुआ के रूप में खुद को साबित कर चुके थे। और देखो ना, एक व्यक्ति अन्ना हजारे जैसे एक बुजुर्गों को धोखा देकर जिस तरीके से सत्ता पे आए, उनके लिए और विश्वसनीयता क्या हो सकती है कि वो सत्ता पे रहने के लिए, सत्ता में काबिज होने के लिए किसी को खिलाफ कुछ भी बोल सकते हैं। इसलिए वो कहते हैं अभी, क्योंकि दिल्ली में अब कांग्रेस पार्टी अपना ताकत, अपना समर्थन, अपना जोश और होश सबके साथ चुनाव में उतर गए हैं। दिल्ली में अगले चुनाव में कांग्रेस पार्टी के लिए अच्छी खास नतीजा निकलना तय है। हमें उम्मीद है इस बार दिल्ली चुनाव में कांग्रेस पार्टी की बड़े अच्छा नतीजा आने वाले हैं। इसलिए आम लोगों की रुझान देखते हुए वो चाहते हैं कि कांग्रेस पार्टी की वोट उनके पास जाए, कांग्रेस पार्टी को सीट ना मिले, कांग्रेस पार्टी को वोट में कटौती हो। ये चालाकी वो कर रहे हैं, वो करना ही पड़ेगा उनको। इसलिए खामोखा कांग्रेस पे आरोप डालते हुए खुद को और ज्यादा कमजोर ये साबित कर रहे हैं। दुर्भाग्य এটা আমাদের সমাজের কলঙ্ক। এটা আমাদের সমাজকে কলুষিত করবে। ছাত্রছাত্রীরা তারা কারা? তারা হচ্ছে যারা আগামী দিনে আমাদের ভবিষ্যৎ। ফরম্যাটিভ ইয়ার্সে তারা স্কুলে পড়ে। তাদের মধ্যে তুমি হিন্দু, আমি মুসলমান, তুমি খ্রিস্টান, এই ভাবনা যদি আমরা ঢোকানোর চেষ্টা করি, তাহলে স্বাভাবিক কারণেই আগামী দিনে যদি কারো ক্ষতি হয়, আমাদের ভবিষ্যৎ প্রজন্মের ক্ষতি হবে এবং তার জন্য সমাজকে ভুগতে হবে। কারণ আজকের যারা ছাত্রছাত্রী
আগামী দিনে তারা আমাদের শাসক হবে, আমাদের পরিচালক হবে। তাদের মনে স্বচ্ছতা, তাদের মনের উদারতা, তাদের মনে নিরপেক্ষতা যদি না থাকে, আগামী দিনে গোটা সমাজকে ভুগতে হবে। পশ্চিমবঙ্গ ফার্মাসিউটিক্যালকে কর্ণাটকের সরকার আগেই নিষিদ্ধ করেছিল। এখানে তো পশ্চিমবঙ্গের একটা সরকারি দপ্তরে চালু আছে না, পয়সা ফেঁকো তামাশা দেখো। এখানে পয়সা দিলে সব পাওয়া যাবে। সারা ভারতবর্ষে যত ওছা মাল, সারা ভারতবর্ষে যত নিষিদ্ধ কোম্পানি, সারা ভারতবর্ষে যত চোরটা, সবারই এখানে জায়গা হবে। ওই দেখুন, দক্ষিণ ভারত থেকে লটারি কিং মার্টিন, তার রাজ্য চলছে পশ্চিমবঙ্গে। সে পশ্চিমবঙ্গে লুট করে চলে যাচ্ছে আর তৃণমূলের ভাড়ারে চাঁদা দিচ্ছে। অর্থাৎ জুয়া খেলার পূর্ণ স্বাধীনতা সেই লটারি কিংকে দেওয়া হয়েছে। ঠিক এইভাবেই বাইরে যা যা নিষিদ্ধ, যে সমস্ত রাজ্যে নিষিদ্ধ কোম্পানি, তারা এখানটায় ঘুষ দেওয়ার বিনিময়ে তারা তাদের কারবার করতে পারে। আমি এর মাঝখানে আরেকটা কথা বলছি, আপনারা জানেন কয়েকদিন আগে এই নওদা থানার সর্বাঙ্গপুর গ্রামে কতগুলো শান্তিপ্রিয় মানুষের উপরে তৃণমূলের নেতা তাদের গাড়ির রাস্তা পরিষ্কার করার জন্য গুলি চালিয়েছিল। অপরাধ, তারা যখন সেই রাস্তা দিয়ে যাচ্ছে তখন সেই রাস্তাটা ছোট্ট মিছিল যাচ্ছিল। মিছিল না, রাজনৈতিক মিছিল না, ছোট্ট একটা উৎসবের বাতাবরণে ভিড় জমেছিল। তৃণমূলের নেতাদের গাড়ি যেতে অসুবিধা, লোককে সরাতে গিয়ে গুলি চালানো হলো। গুলিতে একজন আহত হয়ে এখনো হসপিটালে ভর্তি হয়ে আছে। গুলি করার পর যাকে ধরা হয়েছে, আমাদের কাছে খবর, সেটা একটা ফলস কাউকে ধরা হয়েছে 5 লক্ষ টাকা ঘুষের বিনিময়ে। 5 লক্ষ টাকা প্রদান করে তৃণমূলের নেতারা তাকে আসামি সাজিয়ে পুলিশ হাতে তুলে দিয়েছে। এবং সব থেকে বড় আশ্চর্যের, যার গুলিতে আজকে সর্বাঙ্গপুরে সেই একটা নিরপরাধ একটা মানুষ আজকে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছে হাসপাতালে, সেই ব্যক্তি যে তৃণমূলের পঞ্চায়েত সমিতির কর্মাধ্যক্ষ, সে ব্লক অফিসে প্রতিদিন একটা রেগুলার ইন্টারভ্যালে, একটা সময়ের ব্যবধানে কোনো অফিসার, ক্লার্ক, কোনো ইঞ্জিনিয়ার, যাকে খুশি সে মারতে পারে, যাকে খুশি সে মেরে চলেছে। গতকাল সে ব্লকের ক্যাশিয়ারকে মারধর করেছে। আজকে সেই নওদা ব্লকে সমস্ত স্টাফ কাজ বন্ধ করে দিয়েছে, কাজ বয়কট করে দিয়েছে। কি চলছে বাংলায় আপনারা দেখুন। মানে তৃণমূলের কর্মাধ্যক্ষ ব্লক অফিসে যাকে খুশি তাকে মারার সে অধিকারী, সেখানে মহিলা অফিসার যারা, তাদেরকেও অপমান করবার সে অধিকারী। এই নৈরাজ্য এ বাংলায় আর কতদিন চলবে? আমরা এই নৈরাজ্যের বিরুদ্ধে নওদাতে প্রতিবাদের সিদ্ধান্ত নিয়েছি। স্কুল কর্তৃপক্ষের সঙ্গে দেখা করে কেন এখানটায় অতিরিক্ত ফিজ নেওয়া হচ্ছে, সেই ফিজ মাফিয়াদের বিরুদ্ধেও আমরা আমাদের আন্দোলন করবার সিদ্ধান্ত নিয়েছি। সাবাস, আমরা আমাদের এই ধরনের বোনকে, দিদিকে আমরা এই প্রতিবাদী চেহারা দেখতে চাই, তাদের দৃঢ়তা দেখতে চাই। একটা বাংলার মুখ্যমন্ত্রী একটা মহিলা হয়ে আজকে মহিলাদের উপরে সব থেকে বেশি অত্যাচার করলেন, এটা আগামী দিনে লেখা থাকবে বাংলার ইতিহাসে। এটা ওপেন বলেছে না, টিভিতে বলেছে যে যারা প্রতিবাদ করেছে তাদের কোন রকম রোজগারের সুযোগ দেওয়া হবে না, তাদেরকে কোনো অনুষ্ঠানে আমন্ত্রণ জানানো হবে না। যদিও আমার ভালো লেগেছে যে তাদের দলের আরেক নেতা সে অন্তত এটা জানে না বা এটা হয় না বা এটার প্রতিবাদ করেছে। দিদির ভাইপো খোকাবাবু এটার প্রতিবাদ করেছে, এটা আমাদের কাছে ভালো লেগেছে। দেখুন, বাংলাদেশের সরকার, ইউনূসের সরকার, তারা চাইছে পায়ে পা লাগিয়ে একটা উত্তেজনা তৈরি করে ভারত বিরোধী জিগির বাংলাদেশে আরো বেশি করে প্রতিষ্ঠিত করতে। তার কারণ আজকে বাংলাদেশের যে সরকার, সে সর্বক্ষেত্রে সে ব্যর্থ। লোকে রুচি নেই। বাংলাদেশের মানুষের দিনের পর দিন আর্থিক অবস্থা অত্যন্ত খারাপ হয়ে যাচ্ছে, জিনিসপত্রের দাম বেড়ে যাচ্ছে, ট্যাক্সের উপরে ট্যাক্স চাপাচ্ছে। কারণ বাংলাদেশের আজকের এই স্বৈরাচারী শাসকের নেতৃত্বে গোটা বাংলাদেশের সাধারণ মানুষের জীবন আজ বিব্রত, সাধারণ মানুষের আর্থিক সংকট, এবং সর্বোপরি নিয়ম নীতি শৃঙ্খলা প্রশাসন বলে কিছু নেই।
সেই জায়গায় দাঁড়িয়ে মানুষের দৃষ্টি ঘোরানোর জন্য, অর্থাৎ সাধারণ মানুষের এবং সেই সঙ্গে অন্য যারা বিপক্ষ দল আছে, বিশেষ করে বিএনপি, আওয়ামী লীগ, তাদের আগামী দিনে সংঘবদ্ধ হয়ে বা তাদের যে দাবি, নির্বাচন করার দাবি, সেই দাবি যাতে তারা এখন করতে না পারে, তাই এমন একটা বাতাবরণ তৈরি করো যেখানে নির্বাচন থাকবে না, গণতন্ত্র থাকবে না, শুধু সেখানে ইউনুস থাকবে আর ইউনুসের সরকার থাকবে। তাই কট্টরপন্থীদের ব্যবহার করে, সন্ত্রাসবাদীদের ব্যবহার করে যেমন বাংলাদেশের মধ্যে একটা সাম্প্রদায়িক বাতাবরণ, সাম্প্রদায়িক উত্তেজনা তৈরি করা হচ্ছে, সাম্প্রদায়িক বিভেদের রাজনীতি হচ্ছে, তেমনি ভারত বিরোধী জিগির তুলে ভারতবর্ষের সঙ্গে পায়ে পা লাগিয়ে একটা উত্তেজনা তৈরি করে বাংলাদেশের মানুষকে ঐক্যবদ্ধ করে ইউনুস সরকার একটা সরকার চালাতে চাইছে যার কোনো দায়িত্ববোধ কিছু নাই, যে শুধুমাত্র ক্ষমতা ভোগ করছে কিন্তু দায়িত্ব পালনের যার কোনো বাধ্যবাধকতা নাই। এই হাল কেন? এই হাল এই জন্যে যে পশ্চিমবঙ্গ সরকার তাই চায় না যে বাংলার ভবিষ্যৎ প্রজন্ম শিক্ষিত হোক। তাই এখানে শিক্ষা বলে কিছু আছে? শিক্ষা মন্ত্রী জেলে, শিক্ষা দপ্তর জেলে, যোগ্য লোকের চাকরি হবে না, মিড ডে মিলের চাল খাবার বিক্রি হয়ে যাবে, লুট চলছে বাংলা জুড়ে। তাই এই লুটের বাজারে সব থেকে বেশি যারা শিকার হচ্ছে লুটের, তারা আগামী দিনের ভবিষ্যতের প্রজন্ম, যাদের মা বাবারা চায় তারা পড়াশোনা করুক, কিন্তু সরকারের ক্ষমতা নেই। সরকার চায় না, সরকার চায় এ বাংলার মানুষ ভিখারি হয়ে থাকুক, এ বাংলার মানুষ সরকারের অনুকম্পায় বেঁচে থাকুক, এ বাংলার মানুষ সরকারের দয়া দাক্ষিণ্যে বেঁচে থাকুক, এ বাংলার মানুষ যোগ্য হোক, শিক্ষিত হোক, নিজেরা সমর্থক হোক, নিজেদেরকে চালানোর মতন আত্মনির্ভর হোক, তা এই সরকার চায় না। এ সরকারের টিকে থাকার হাতিয়ার পভার্টি অ্যান্ড পেনিউরি, অভাব, দারিদ্রতা, এবং সেই সঙ্গে তারা এসে দান করবে, এটার মধ্য দিয়ে এই রাজ্যে ক্ষমতায় টিকে থাকার তাদের পরিকল্পনা চরিতার্থ হবে। দেখুন, আমি আবার বলছি, তৃণমূল দলের ছোট মাথা, মাঝারি মাথা, বড় মাথা অনেক আছে, যে যেখানেই থাক, তৃণমূল দলের এই সমস্ত ছোট মাঝারি বড় মাথাদের মাথা কিন্তু ছাতা, তাদের ছাতার নাম মমতা ব্যানার্জি। তারা সব এক ছাতার তলায় আছে। বড় মাথা বলুন, মাঝারি মাথা বলুন, ছোট মাথা বলুন, সব মাথা এক ছাতার তলায়। যে যেখানেই যে মাথায় থাক, সব মাথার উপরে আছে দিদি নামক, বাংলার মুখ্যমন্ত্রী নামক এক ছাতা। তাই অপরাধী সবাই জানে কারা অপরাধী। সেই যে খুন হয়েছে দুলাল সরকার, তার সহধর্মিনী সেও জানে, তৃণমূলের নেতারাও জানে, দিদিও জানে, পুলিশও জানে, কিন্তু কতটা ধরা হবে, কতটা ছাড়া হবে, সেটা নির্ভর করে দিদির মর্জির উপরে, কারণ সে সকলের ছাতা। কি করে খুশি হবে? বাংলার কোনো মানুষই খুশি নয়। তৃণমূলের দলের নেতাদের হয়তো খুব সন্তুষ্টি হচ্ছে, দিদির পরিতৃপ্তি হতে পারে, তৃণমূল দলের নেতাদের আনন্দ হতে পারে, এটা নিয়ে বিজয় উৎসবও করতে পারে, যে আর কেউ ধরা পড়লো না বলে তৃণমূল বিজয় উৎসব করে দিল, তাও করতে পারে। কিন্তু বাংলার সাধারণ মানুষ তারা সবাই দেখেছে, জেনেছে যে এখানটায় বিচারের নামে প্রহসন করে পুলিশের মদতে এবং কেন্দ্র রাজ্যের উভয়ের মদতে একটা ঘরের আমাদের মেয়ে যে ধর্ষিত এবং খুন হলো, তার বিচার কিন্তু এখনো পূর্ণ হলো না। কিন্তু আবার বলছি, কোর্ট, এই সিবিআই আর কাউকে ধরতে পারলো না মানে এটা নয় যে আর কারো বিচার কোনোদিন হবে না। কারণ আপনারা জানেন, আরসি তালওয়ার হত্যাকাণ্ডেও খুঁজে পাচ্ছিল না আসামি। কোর্ট শতপবিত্র হয়ে কে আসামি চিহ্নিত করে তাদের যাবজ্জীবন দিয়েছিল। অর্থাৎ কোর্টের হাতে কিন্তু সর্বোচ্চ ক্ষমতা, সেই কোর্টকে কিন্তু আমরা ভরসা রাখি। দেখুন, এখানে পরিকল্পিতভাবে কংগ্রেসকে দুর্বল করে এই যে তৃণমূলের যে নেত্রী, সে রাষ্ট্রীয় ক্ষেত্রে নিজের একটা ইমেজ বানানোর চেষ্টা করছে। এর মধ্যে এত ঢপবাজ, এত মিথ্যাবাদী, এত জোচ্চোর কোনো রাজনৈতিক নেতা নেত্রী এই মুহূর্তে ভারতবর্ষে নেই। কারণ এই ইন্ডিয়া জোট যখন হয়েছিল, তখন এই মুখ্যমন্ত্রী বলেছিল এই নামটা আমার দেওয়া। আজকে তিনি বলছেন ইন্ডিয়া জোটে কংগ্রেসের দাদাগিরি। রাহুল গান্ধীকে ডিয়ার লিডার সম্বোধন করেছিল এই মমতা ব্যানার্জি। এই মমতা ব্যানার্জি মল্লিকার্জুন খার্গেকে প্রধানমন্ত্রী দেখতে চেয়েছিল। তাকে বলতে হবে
যে কংগ্রেস কোথায় দাদাগিরিটা করেছে। এরকম একটা জোচ্চোর রাজনৈতিক নেতা নেত্রী এই ভারতবর্ষে বিরল। আমার কথাটা বলবেন, একজন জোচ্চোর ঠগবাজ মিথ্যাবাদী রাজনৈতিক নেত্রী।